গুম, বিচার বহির্ভূত হত্যা ও গোপন বন্দিশালা পরিচালনার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দীর্ঘদিন ধরে সমালোচিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। তবে প্রস্তাবিত আইনের খসড়া বিশ্লেষণে দেখা গেছে নাম ও আইনি কাঠামো বদলালেও র্যাবের জনবল, সম্পদ, ক্ষমতা ও দায়-দায়িত্বের বড় অংশই নতুন ইউনিটে বহাল থাকছে। 17 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর খসড়ায় লেজিসলেট ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সরকারের তথ্য বিবরণীতে বলা হয়েছে, বিদ্যমান র্যাব বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করা হবে। মন্ত্রিসভায় অনুমোদিত খসড়ায় মোট 27টি ধারা রয়েছে। এর 26 ধারাতেই র্যাব রহিত করার পাশাপাশি নতুন ইউনিটে এর ধারাবাহিকতা কিভাবে থাকবে তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2003 এর মাধ্যমে র্যাব গঠন করা হয়েছিল। নতুন আইন কার্যকর হলে সে সংশোধনী আইনটি রহিত হবে। তবে র্যাবের সব সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, ব্যাংকে থাকা অর্থ, দায়, স্থাবর অস্থাবর সম্পত্তি, হিসাব, রেজিস্টার ও নথি এসআরবিতে স্থানান্তরিত হবে। বর্তমানে র্যাবে কর্মরত কর্মকর্তা কর্মচারীরাও এসআরবির সদস্য হবেন। নতুন আইনে তাদের চাকরির শর্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের শর্তেই দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। র্যাবের সব দায়-দায়িত্ব, চুক্তি এবং আদালতে চলমান মামলা ও অন্যান্য আইনি কার্যক্রমও এসআরবির নামে অব্যাহত থাকবে। তবে র্যাব সদস্যদের বিরুদ্ধে চলমান মামলা শুধু বাহিনীর নাম পরিবর্তনের কারণে বাতিল হবে না। খসড়ায় র্যাব সদস্যদের সৎ উদ্দেশ্যে করা কাজের জন্য বিদ্যমান আইনে থাকা দায়মুক্তির মতো কোনো ধারা রাখা হয়নি। নতুন বিধি না হওয়া পর্যন্ত র্যাবের বিভাগীয় কার্যধারা ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিও প্রয়োজনীয় সংশোধন করে বহাল রাখার কথা বলা হয়েছে। র্যাবের কাঠামো নিয়ে বড় সমালোচনার একটি জায়গা ছিল নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষার কাজে সশস্ত্র বাহিনীর সদস্যদের ব্যবহার। গুম সংক্রান্ত তদন্ত কমিশন নতুন কোনো বিশেষায়িত বাহিনী গঠন করা হলে সেটি শুধু প্রশিক্ষিত পুলিশ সদস্যদের নিয়ে করার সুপারিশ করেছিল। কিন্তু এসআরবির খসড়ায় সেই সুপারিশ পুরোপুরি প্রতিফলিত হয়নি। এসআরবি পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট হবে। এর মহাপরিচালক হবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা। তবে প্রয়োজন অনুযায়ী পুলিশ ছাড়াও সশস্ত্র বাহিনী ও অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকে কর্মকর্তা ও সদস্যদের প্রেষণ বা অস্থায়ীভাবে সংযুক্ত করার সুযোগ রাখা হয়েছে। খসড়ায় শৃঙ্খলা বাহিনী বলতে সংবিধানের 152 অনুচ্ছেদে ব্যবহৃত অর্থে সশস্ত্র বাহিনীকে বোঝানো হয়েছে। ফলে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের এসআরবিতে নেওয়ার আইনি সুযোগ থাকছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি দায়িত্ব পালন করা বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেছেন, তাদের সুপারিশ ছিল র্যাব বিলুপ্ত করে কোনো বিশেষায়িত বাহিনী গঠন করা হলে সেটি শুধু পুলিশ সদস্যদের নিয়ে করা। তার মতে সশস্ত্র বাহিনীর কোনো কর্মকর্তা প্রেষণে গিয়ে অপরাধে জড়ালে তার মূল বাহিনীর পেশাদারিত্ব ও ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়তে পারে। এসআরবির দায়িত্বের পরিধি র্যাবের তুলনায় কমানো হয়নি, বরং কিছু ক্ষেত্রে বাড়ানো হয়েছে। নতুন ইউনিট দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, মাদক, সাইবার অপরাধ, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে কাজ করবে। নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধ দমনের দায়িত্বও থাকবে। নতুন ইউনিটটিকে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার পাশাপাশি আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে মামলা দায়ের ও তদন্তের দায়িত্বও দেওয়া হয়েছে। আগের র্যাবকে তদন্তের নির্দেশ দেওয়ার ক্ষমতা মূলত সরকারের হাতে ছিল। নতুন খসড়ায় আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শক এসআরবির মহাপরিচালককে যে কোনো ফৌজদারি অপরাধ তদন্তের নির্দেশ দিতে পারবেন। মহাপরিচালক পুলিশের উপপরিদর্শক বা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিতে পারবেন। নির্দিষ্ট পরিস্থিতিতে পরোয়ানা ছাড়াই কোনো স্থানে প্রবেশ, তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতাও থাকবে এসআরবির। মাদক, অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসী সংগঠন বা তাদের আশ্রয়স্থল, মানব পাচার, সংঘবদ্ধ অপরাধ, সাইবার অপরাধ ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিরোধী অপরাধের ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করা যাবে। এসআরবির নিজস্ব হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ রাখার বিধানও প্রস্তাবিত আইনে রয়েছে। তবে একই আইনের দুটি বিধান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে গ্রেপ্তার ব্যক্তিকে অনতিবিলম্বে নিকটস্থ থানায় হেফাজতে নেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে এসআরবির নিজস্ব হাজতখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ রাখার বিধান রাখা হয়েছে। ফলে কাকে কোন পরিস্থিতিতে এবং কত সময় এসআরবির হাজতে রাখা যাবে তা খসড়ায় স্পষ্ট নয়। এই প্রেক্ষাপটে এসআরবি নিজস্ব হাজতখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষে আটক ব্যক্তিদের তথ্য সংরক্ষণ, সিসিটিভি নজরদারি,
আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগ, স্বাধীন পরিদর্শন এবং হেফাজতের নির্যাতন প্রতিরোধে কী ব্যবস্থা থাকবে খসড়ায় তা বিস্তারিতভাবে বলা হয়নি। এই বিধান বিশেষভাবে গুরুত্বপূর্ণ র্যাবের অতীত কর্মকাণ্ডের কারণে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর র্যাবের বিরুদ্ধে গোপন বন্দিশালা, বেআইনি আটক ও নির্যাতনের অভিযোগ নতুন করে সামনে আসে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের হিসাবে তাদের অনুসন্ধানে উঠে আসা গুমের ঘটনায় প্রায় 25% র্যাবের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, একক বাহিনী হিসেবে যা সর্বোচ্চ। কমিশন সারা দেশে যে 40টি গোপন বন্দিশালার সন্ধান পেয়েছিল তার 22 থেকে 23টি ছিল র্যাবের। এর আগে পুলিশের বিশেষ শাখার নথি বিশ্লেষণ করে প্রথম আলো 7 বছরে 1060টি ক্রসফায়ারের ঘটনায় 1293 জন নিহত হওয়ার তথ্য পেয়েছে। এসব ঘটনায় 293টিতে র্যাবের নাম ছিল। নতুন আইনে র্যাবের তুলনায় একটি উল্লেখযোগ্য সংযোজন হচ্ছে অভিযোগ প্রতিকার কমিটি। নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির জন্য 5 সদস্যের এই কমিটি কাজ করবে। তবে 5 সদস্যের 4 জনই হবেন সরকার, পুলিশ ও সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তারা। 5ম সদস্য হবেন সরকার মনোনীত মানবাধিকার, আইন বা বিচার প্রশাসনে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। অভিযোগ প্রমাণিত হলে কমিটি সরাসরি শাস্তি দিতে পারবে না, সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। ফলে কমিটিটি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং এর সুপারিশ কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। 2004 সালে বিএনপি সরকারের সময় পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনী, তৎকালীন বিডিআর, কোস্টগার্ড ও আনসারের সদস্যদের সমন্বয়ে র্যাব গঠন করা হয়েছিল। শুরুতে শীর্ষ সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে অভিযানের কারণে বাহিনীটি আলোচনায় আসে। পরে গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ ওঠে। এই কারণে জাতিসংঘ গুম সংক্রান্ত তদন্ত কমিশন সহ দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছিল। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের 10 ডিসেম্বর র্যাব এবং বাহিনীটির সাবেক ও তৎকালীন 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। রাজনৈতিকভাবে র্যাব বিলুপ্তির দাবিও ছিল। অন্তর্বর্তী সরকারের সময় 2024 সালের 10 ডিসেম্বর বিএনপি সংবাদ সম্মেলন করে র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছিল। দলটির পক্ষ থেকে তখন বলা হয়েছিল সংস্কারের পরিবর্তে বাহিনীটি বিলুপ্ত করাই উচিত। তবে এখন বিএনপি সরকারই র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের পথে এগুচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এসআরবি একটি নতুন ব্যাটালিয়ন এবং নতুন আইনের জবাবদিহি ও স্বচ্ছতার ব্যবস্থা রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সাইবার অপরাধ, মাদক ও সংঘবদ্ধ অপরাধের মতো নতুন ধরনের অপরাধ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ, সরঞ্জাম, জনবল ও সক্ষমতা সম্পন্ন একটি বিশেষায়িত বাহিনী প্রয়োজন। তবে র্যাবের বর্তমান কাঠামো ও ক্ষমতা অক্ষুণ্ণ রেখে নতুন নামে চালু করার সিদ্ধান্ত অনেকটা পুরনো জিনিস নতুন মোড়কে আনার মতো বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মানবাধিকার কর্মী নূর খান বলেন, একটি বাহিনীর বিরুদ্ধে যখন গুম, বিচার বহির্ভূত হত্যা ও অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিন ধরে জমা হয়, তখন সেই বাহিনীকে নতুন নামে চালু করলে সমস্যার সমাধান হবে এমন মনে করার কোনো কারণ নেই। সশস্ত্র বাহিনীর সদস্যদের আগের মতো রেখে বাহিনীটির যে নামই দেওয়া হোক, যে পোশাকই পরানো হোক, তাতে মৌলিক পরিবর্তন হবে না।